আমার এই খুন্তিটা গত 20 বছর ধরে কত হাজার হাজার মানুষের খিদে মিটিয়েছে। গরম গরম থুপ্পা, ধোঁয়া ওঠা মোমো, আমার রান্নার সুনাম বহু দূর পর্যন্ত ছড়িয়ে আছে। কিন্তু আমি এমন এক রাতের সাক্ষী যখন আমার এই খুন্তি নেড়েছিল এমন এক মাংস যা কোনো পশুর ছিল না, আর সেই মাংসের খিদে কোনো সাধারণ মানুষেরও ছিল না। আমার নয় থাপা, বয়স 40-এর কোঠায়, সিকিমের এক ছোট পাহাড়ি গ্রামের ছেলে। আমার জীবনটা এই পাহাড়ের মতোই, কখনো চড়াই কখনো উতরাই। ছোটবেলা থেকেই রান্নার প্রতি আমার খুব ঝোঁক ছিল, তাই বড় হয়ে আমি গ্যাংটকের এক বড় হোটেলে কুকের চাকরি নিয়েছিলাম। কিন্তু শহরের জীবন আমার ভালো লাগেনি, তাই চাকরি ছেড়ে আমি আমার নিজের গ্রামে ফিরে এসে একটা ছোট ধাবা খুলেছিলাম। আমার ধাবাটা হলো গ্যাংটক থেকে নাথুলা যাওয়ার পথে একটা খুব নির্জন কিন্তু অপূর্ব সুন্দর জায়গায়। এক পাশে গভীর খাদ আর আরেক পাশে পাইন গাছের জঙ্গল। আমার ধাবার নাম ইয়েতিজ কিচেন। ট্যুরিস্ট, আর্মি জওয়ান আর ট্রাক ড্রাইভাররাই আমার খদ্দের। আমার হাতের রান্না খেয়ে সবাই খুব তারিফ করত। ভূতে আমার বিশ্বাস ছিল না। এই শান্ত পবিত্র পাহাড়ে যে অশুভ কিছু থাকতে পারে তা আমি কোনোদিনও ভাবিনি। কিন্তু গত শীতের এক রাতের পর থেকে আমার সব বিশ্বাস অবিশ্বাস বরফের মতো গলে গেছে। ঘটনাটা ঘটল এক অমাবস্যার রাতে। সেদিন ভয়ঙ্কর তুষারপাত হচ্ছিল, রাস্তাঘাট সব বরফে ঢেকে গিয়েছিল। আমার ধাবায় সেদিন কোনো খদ্দের ছিল না। আমি তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়ি ফিরে যাব বলে ঠিক করেছিলাম। রাত তখন প্রায় 10টা। আমি যখন উনুনটা নিভিয়ে দরজাটা বন্ধ করতে যাব, ঠিক তখনই দরজায় কেউ একজন ধাক্কা দিল। আমি অবাক হলাম, এত রাতে এই বরফ ঝড়ের মধ্যে কে আসবে? আমি দরজাটা খুলতেই আমার সারা শরীর ভয়ে আতঙ্কে জমে গেল। দরজায় দাঁড়িয়েছিল 3 জন লোক। তাদের সারা শরীর ছিল বরফে ঢাকা, আর তাদের পরনে ছিল পুরনো দিনের ছেঁড়া ময়লা ট্রেকারদের পোশাক। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল তাদের মুখগুলো। তাদের মুখগুলো ছিল বরফে জমে নীল হয়ে যাওয়া। আর তাদের চোখ দুটো ছিল না। চোখের জায়গায় ছিল দুটো শূন্য কালো গর্ত। আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। তাদের মধ্যে একজন, যে নেটা গোছের, সে একটা ভাঙা ঘরঘরে গলায় বলল, খানা মিলেগা। আমি ভয়ে আতঙ্কে না বলতে পারছিলাম না। আমি শুধু মাথা নাড়লাম। তারা 3 জন কোনো কথা না বলে ধাবার ভেতরে ঢুকে একটা কোণার টেবিলে গিয়ে বসল। তারা যখন আমার পাশ দিয়ে যাচ্ছিল তখন আমি তাদের শরীর থেকে একটা পচা আমিষ গন্ধ পেলাম। আমার বুকের ভেতরটা হাতুড়ির মতো পিটছিল। আমি জানি এরা কোনো সাধারণ মানুষ নয়। আমি কাঁপা কাঁপা পায়ে উনুনটার কাছে ফিরে গেলাম। আমি বললাম, কি খাবেন? সেই নেটা গোছের মূর্তিটা বলল, মাংস, ভুনা মাংস আর গরম গরম রুটি। আমার মাথায় হাত। আমার ধাবায় তো সব খাবার শেষ হয়ে গিয়েছিল। আমি এখন মাংস পাবো কোথায়? আমি বললাম, কিন্তু আমার কাছে তো মাংস নেই। আমার কথা শুনে সেই 3টি মূর্তি একসাথে আমার দিকে তাদের মুখটা ফেরালো। তাদের সেই শূন্য কালো চোখের গর্তগুলো আমার দিকেই তাকিয়েছিল। নেতা মূর্তিটা একটা ক্রূর হাসি হেসে বলল, আছে, মাংস আছে, খুব তাজা মাংস। ওই পেছনের স্টোর রুমটায় গিয়ে দেখো। আমার আর কোনো উপায় ছিল না। আমি কাঁপা কাঁপা পায়ে টর্চ জেলে আমার ধাবার পেছনের ছোট্ট স্টোর রুমটার দিকে গেলাম। স্টোর রুমটা ছিল অন্ধকার আর ঠান্ডা। আমি টর্চের আলো ফেলে চারপাশটা দেখতে লাগলাম। আমি দেখলাম ঘরের এক কোণায় একটা বড় চটের বস্তা রাখা। এই বস্তাটা আমি এর আগে কোনোদিনও দেখিনি। আমি এগিয়ে গিয়ে বস্তার মুখটা খুলতেই আমার ভয়ে আতঙ্কে গলা দিয়ে একটা তীব্র অমানবিক চিৎকার বেরিয়ে এলো। বস্তার ভেতরে ছিল একটা মানুষের মৃতদেহ, একটা ট্রেকারের মৃতদেহ। তার শরীরটা ছিল বরফে জমে শক্ত, আর তার চোখ দুটো খোলা এবং কোটর থেকে যেন ঠেলে বেরিয়ে এসেছে। আমি জানি না আমি সেদিন রাতে কি করে সেই রান্নাটা করেছিলাম। আমার হাত কাঁপছিল, আমার চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু আমি জানি আমাকে রান্নাটা করতেই হবে। কারণ আমি দেখেছিলাম সেই 3টি মূর্তি তাদের সেই শূন্য চোখের গর্ত দিয়ে আমার দিকেই তাকিয়ে আছে, আর তাদের মধ্যে একজন
তার পকেট থেকে একটা বড় ধারালো কসাইয়ের ছুরি বের করে টেবিলের ওপর রাখছিল। আমি জানি আমি যদি তাদের কথা না শুনি তাহলে পরের বস্তায় হয়তো আমারই লাশটা ভরা থাকবে। আমার হাত দুটো তখন আর আমার নিজের ছিল না। তারা যেন কোনো অদৃশ্য সুতোর টানে যন্ত্রের মতো কাজ করে যাচ্ছিল। আমি সেই হতভাগ্য ট্রেকারের বরফ শীতল শক্ত শরীরটাকে স্টোর রুম থেকে টেনে বের করে এনেছিলাম। আমার বমি পাচ্ছিল, আমার মাথা ঘুরছিল, কিন্তু আমি জানতাম আমার থামার কোনো উপায় নেই। সেই তিনটে চোখবিহীন মূর্তি টেবিলের চারপাশে বসে চুপচাপ আমার কার্যকলাপ দেখছিল। তাদের মধ্যে কোনো অধৈর্য ছিল না, ছিল শুধু এক জমাট বাঁধা শীতল অপেক্ষা। আমি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে নারকীয় রান্নাটা শুরু করলাম। আমি জীবনে কত পশুর মাংস কেটেছি, রান্না করেছি, কিন্তু আজ আমি যা কাটছিলাম তা ভাবতেও আমার আত্মা শুকিয়ে যাচ্ছিল। আমি যখন মাংসটা কাটছিলাম তখন আমার মনে হচ্ছিল যেন সেই মৃতদেহটা যন্ত্রণায় কুঁকড়ে উঠছে। আমি যেন তার নীরব আর্তনাদ শুনতে পাচ্ছিলাম। আমি চোখ বন্ধ করে শুধু আমার কাজটা করে যাচ্ছিলাম। মাংসটা কেটে আমি উনুনের উপর কড়াইটা বসালাম। তেল গরম হতেই আমি মশলাগুলো দিয়ে মাংসটা কষাতে শুরু করলাম। সাথে সাথেই আমার পুরো ধাবাটা একটা অদ্ভুত তীব্র গন্ধে ভরে গেল। ওটা কোনো সাধারণ মাংসের গন্ধ ছিল না, ওটা ছিল পোড়া মাংস, পোড়া চুল আর এক তীব্র মেটালিক রক্তের গন্ধের এক বীভৎস মিশ্রণ। আমার মনে হচ্ছিল আমি এক্ষুনি জ্ঞান হারাবো, কিন্তু আমি রান্নাটা থামাইনি। আমি রুটি সেঁকলাম, তারপর সেই ভুনা মাংস আর গরম গরম রুটি তিনটে আলাদা থালায় সাজিয়ে তাদের টেবিলের সামনে নিয়ে গেলাম। তারা কোনো কথা না বলে তাদের হাড়ের মতো ফ্যাকাশে হাতগুলো দিয়ে গোগ্রাসে খেতে শুরু করলো। তারা যেভাবে খাচ্ছিল তা কোনো মানুষের খাওয়ার ভঙ্গি ছিল না। তারা যেন শত শত বছরের ক্ষুধার্ত রাক্ষস। আমি এক কোণায় দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে সেই ভয়ঙ্কর দৃশ্যটা দেখছিলাম। তাদের খাওয়া যখন শেষ হলো তখন সেই নেতা মূর্তিটা আমার দিকে তাকালো। তার সেই শূন্য কালো গর্ত দুটো থেকে একটা অদ্ভুত ঘরঘরে আওয়াজ বেরিয়ে এলো। মনে হলো সে যেন আমার রান্নার খুব প্রশংসা করছে। তারপর সে তার পকেট থেকে একটা জিনিস বের করে টেবিলের উপর রাখল। আমি প্রথমে ভাবলাম হয়তো টাকা, কিন্তু আমি কাছে গিয়ে যা দেখলাম তাতে আমার বিস্ময়ের সীমা রইল না। ওটা ছিল একটা মানুষের আঙুল, বরফে জমে শক্ত হয়ে যাওয়া একটা কাটা আঙুল, আর আঙুলে একটা সোনার আংটি পরা। নেতা মূর্তিটা ইশারায় আমাকে ওটা নিতে বলল। আমি জানি না আমি কেন ওটা নিলাম, হয়তো ভয়। তারপর তারা তিনজন যেমনি নিঃশব্দে এসেছিল ঠিক তেমনি নিঃশব্দে ধাবা থেকে বেরিয়ে সেই বরফ ঝড়ের মধ্যে মিলিয়ে গেল। আমি একা দাঁড়িয়ে রইলাম সেই ধ্বংসস্তূপের মাঝখানে। আমার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল মানুষের মাংসের টুকরো, রক্তের দাগ, আর আমার হাতে ছিল একটা কাটা আঙুল। আমি সেই রাতে আর ধাবায় থাকতে পারিনি। আমি কোনো মতে বরফ ভেঙে আমার গ্রামের দিকে দৌড়াতে শুরু করেছিলাম। পরদিন সকালে আমি গ্রামের মোড়ল শেরিং আঙ্কেলকে সবটা খুলে বললাম। তিনি আমার কথা শুনে প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না, কিন্তু যখন আমি তাকে সেই কাটা আঙুলটা দেখালাম তখন তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি গ্রামের যুবকদের ইকট্ঠা করে আমার সাথে আমার ধাবার দিকে রওনা দিলেন। আমরা যখন ধাবায় পৌঁছলাম তখন আমরা দেখলাম ধাবাটা আগের মতোই আছে, কিন্তু ভেতরে কোনো রক্তের দাগ নেই, কোনো মাংসের টুকরো নেই। সব কিছুই ছিল আগের মতোই, পরিষ্কার পরিচ্ছন্ন, যেন গত রাতে কিছুই ঘটেনি। শুধু সেই স্টোর রুমের বস্তাটা তখনও সেখানে ছিল। শেরিং আঙ্কেল কাঁপা কাঁপা হাতে বস্তার মুখটা খুললেন। ভেতরে ছিল সেই ট্রেকারেরই মৃতদেহ, কিন্তু তার শরীরে একটা আঁচড়ও ছিল না, যেন তাকে কেউ স্পর্শই করেনি। শুধু তার ডান হাতের একটা আঙুল ছিল না।
আমরা সবাই ভয়ে আতঙ্কে একে অপরের মুখের দিকে তাকাচ্ছিলাম। আমি বুঝতে পারছিলাম আমি কোনো সাধারণ ভূতের পাল্লায় পড়িনি। আমি সম্মুখীন হয়েছি এমন এক ভয়ঙ্কর নরখাদক সত্তার, যা শুধু মানুষের মাংসই খায় না, সে বাস্তব আর ভ্রমের মধ্যেও খেলা করতে জানে। আমি যখন ভাবছি আমি এখন কি করব, তখন শেরিং আঙ্কেল সেই মৃতদেহের পকেট থেকে একটা জিনিস বের করে আনলেন। একটা পুরনো চামড়ায় বাঁধানো ম্যাপ। আর ম্যাপটার একটা নির্দিষ্ট জায়গায় লাল কালি দিয়ে গোল করে দাগ দেওয়া। জায়গাটার নাম লেখা ছিল ইয়াকশাদানি বা যক্ষের গুহা। আমি জানি না এই ম্যাপটা আমাদের কোথায় নিয়ে যাবে। আমি শুধু জানি আমার এই ভয়ঙ্কর যাত্রার সবে শুরু হয়েছে। সেই ম্যাপটা হাতে পাওয়ার পর আমাদের গ্রামের মধ্যে একটা চাপা উত্তেজনা আর ভয় ছড়িয়ে পড়েছিল। ইয়াকশাদানি বা যক্ষের গুহা, এই নামটা আমাদের কাছে ছিল এক পুরনো, প্রায় ভুলে যাওয়া কিংবদন্তির মতো। আমাদের পূর্বপুরুষদের মুখে আমরা শুনতাম ওই গুহাটা নাকি অভিশপ্ত। বহু বছর আগে একদল গ্রিডি ট্রেকার কোনো এক গুপ্তধনের লোভে ওই গুহায় প্রবেশ করেছিল, কিন্তু তারা আর কোনোদিনও ফিরে আসেনি। লোকে বলতো ওই গুহার রক্ষক এক ভয়ঙ্কর ইয়াকশা বা যক্ষ তাদের সবাইকে তার শিকার বানিয়েছে। শেরিং আঙ্কেল গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষদের সাথে আলোচনা করে যা জানতে পারলেন তা আমাদের ভয়টাকে আরও বাড়িয়ে দিল। কিংবদন্তি অনুযায়ী ওই যক্ষ নাকি নরখাদক। সে প্রতি শীতে যখন পাহাড় বরফে ঢেকে যায়, তখন সে তার গুহা থেকে বেরিয়ে আসে নতুন শিকারের খোঁজে। আর তার শিকার হয় পথ হারানো ট্রেকার বা পাহাড়ি মানুষ। আর সেই তিনটে চোখবিহীন মূর্তি, তারা হলো সেই যক্ষের তিন প্রধান অনুচর, সেই প্রথম ট্রেকার দলেরই সদস্য, যাদের আত্মা আজও সেই যক্ষের দাসত্ব করছে। আমার কাছে এখন সবটা পরিষ্কার হয়ে যাচ্ছিল। সেই হতভাগ্য ট্রেকার যার লাশ আমি রান্না করেছিলাম, সেও হয়তো ওই যক্ষের নতুন শিকার ছিল। আর সেই তিনটে মূর্তি তাদের প্রভুর জন্যেই মাংসের ব্যবস্থা করতে আমার ধাবায় এসেছিল। কিন্তু প্রশ্নটা হলো, ওই ম্যাপটা সেই ট্রেকারের পকেটে কি করে এলো? সে কি ওই গুহারই খোঁজ করছিল? আমরা ঠিক করলাম আমাদের এর শেষ দেখতেই হবে। যদি আমরা আজ ওই যক্ষকে না থামাই, তাহলে সে হয়তো প্রতি শীতে এভাবেই নিরীহ মানুষের প্রাণ নিতেই থাকবে। আমাদের গ্রামের মোড়ল শেরিং আঙ্কেল গ্রামের সবচেয়ে সাহসী 10-12 জন যুবককে নিয়ে একটা দল তৈরি করলেন। আর আমি তো এই ঘটনার মূল সাক্ষী, আমাকে তো যেতেই হবে। আমাদের সাথে নিলেন আমাদের গ্রামের লামা বা বৌদ্ধ পুরোহিতকে। তিনি তার সাথে নিলেন মন্ত্রপুত জল আর নানা রকম তন্ত্রের সামগ্রী। আমরা বেরিয়ে পড়লাম সেই ইয়াকশাদানির উদ্দেশ্যে। ম্যাপ অনুযায়ী গুহাটা ছিল আমার ধাবা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে একটা দুর্গম বরফে ঢাকা উপত্যকায়। আমরা যখন সেই উপত্যকায় পৌঁছলাম, তখন প্রায় বিকেল। চারপাশটা ছিল কবরের মতো নিস্তব্ধ, শুধু বরফের উপর আমাদের চলার শব্দ। আমরা গুহার মুখে এসে দাঁড়ালাম। গুহাটা ছিল একটা বিশাল অন্ধকার গহ্বর। ভেতর থেকে ভেসে আসছিল একটা ঠান্ডা পচা গন্ধ। লামাজি গুহার মুখে কিছু মন্ত্র পড়ে একটা অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করে দিলেন। তারপর আমরা হাতে মশাল আর অস্ত্র নিয়ে সেই অন্ধকার গুহার গভীরে প্রবেশ করলাম। গুহাটা ছিল একটা গোলক ধাঁধার মতো। অনেকগুলো সরু পথ এদিক ওদিক চলে গেছে। আমরা খুব সাবধানে এগোতে লাগলাম। আমরা যখন প্রায় গুহার মাঝখানে এসে পৌঁছেছি, তখন আমরা প্রথম বাধার সম্মুখীন হলাম। আমরা দেখলাম আমাদের সামনে সেই তিনটে চোখবিহীন মূর্তি দাঁড়িয়ে আছে। তাদের হাতে ছিল বরফ দিয়ে তৈরি ধারালো অস্ত্রের মতো কিছু একটা। তারা আমাদের দিকে তেড়ে আসতেই আমাদের গ্রামের যুবকরাও তাদের ভোজালি আর লাঠি নিয়ে রুখে দাঁড়ালো। শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই। আমি আর লামাজি সেই সুযোগে গুহার আরও গভীরে মূল কক্ষের দিকে এগোতে লাগলাম। আমরা যখন মূল কক্ষে এসে পৌঁছলাম, তখন আমরা যা দেখলাম তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। কক্ষটা ছিল বিশাল, আর তার মাঝখানে একটা উঁচু বরফের সিংহাসনের ওপর বসেছিল এক ভয়ঙ্কর বিশাল মূর্তি, সেই যক্ষ। তার শরীরটা ছিল মানুষের মতো, কিন্তু তার উচ্চতা ছিল প্রায় 10 ফুট। তার চামড়া ছিল নীল, আর তার চোখ দুটো জ্বলছিল লাল অঙ্গারের মতো। আর তার সিংহাসনের চারপাশে স্তূপাকারে রাখা ছিল মানুষের হাড়গোড় আর মাথার খুলি।
যক্ষটা আমাদের দিকে তাকিয়ে একটা মেঘের গর্জনের মতো অট্টহাসি করে উঠল। সে বলল, স্বাগতম মানব শাবকেরা, তোরা তাহলে আমার নৈবেদ্য হওয়ার জন্য নিজেরাই চলে এসেছিস। লামাজি ভয় না পেয়ে তার হাতে থাকা মন্ত্রপুত জল যক্ষটার দিকে ছিটিয়ে দিলেন। জলটা তার গায়ে লাগা মাত্রই ছ্যাঁত করে একটা শব্দ হলো। তার শরীর থেকে কালো ধোঁয়া বেরোতে শুরু করল। যক্ষটা যন্ত্রণায় গর্জন করে উঠল। সে তার বরফের সিংহাসন থেকে নেমে আমাদের দিকে তেড়ে এলো। আমি জানি লামাজি একা হয়তো বেশিক্ষণ পারবেন না, আমাকে কিছু একটা করতেই হবে। আমার হঠাৎ করেই সেই কাটা আঙুলটার কথা মনে পড়ল। নেতা মূর্তিটা আমাকে ওটা দিয়েছিল কেন? ওটার কি কোনো বিশেষত্ব আছে? আমি আমার পকেট থেকে সেই আঙুলটা বের করলাম। আঙুলটা আমার হাতে আসতেই ওটা থেকে একটা মৃদু সোনালি আলো বেরোতে শুরু করল। আমি দেখলাম আঙুলের আংটিটার গায়ে খুব ছোট করে একটা মন্ত্র খোদাই করা। আমি জানি না আমি সেই ভাষাটা কোত্থেকে শিখলাম, কিন্তু আমি সেই মন্ত্রটা আমার সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে উচ্চারণ করতে শুরু করলাম। আমার মন্ত্রোচ্চারণের সাথে সাথেই গুহার ছাদ থেকে বড় বড় বরফের চাই খসে পড়তে লাগল। পুরো গুহাটা প্রবলভাবে কাঁপতে শুরু করল। যক্ষটা ভয় পেয়ে গেল। সে আমার দিকে তাকিয়ে গর্জন করে বলল, না, তুই ওই মন্ত্রটা জানলি কি করে? ওটা তো বন্ধন মন্ত্র। আমি বুঝলাম ওই ট্রেকারটি কোনো সাধারণ ট্রেকার ছিল না। সে হয়তো কোনো সাধক বা তান্ত্রিক ছিল, যে এই যক্ষকে বন্দি করার জন্যই এখানে এসেছিল। আর এই আঙুলটা, এটা হলো সেই বন্ধনেরই চাবিকাঠি। আমি যখন মন্ত্রটা পড়া শেষ করলাম, তখন একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। যক্ষটার বিশাল নীল শরীরটা ধীরে ধীরে বরফে পরিণত হতে শুরু করল। সে যন্ত্রণায় ছটফট করতে করতে একটা বিশাল বরফের মূর্তিতে পরিণত হয়ে গেল, চিরদিনের জন্য। কিন্তু আমি জানি আমার কাজ এখনো শেষ হয়নি। ওই 3টে মূর্তি, তাদের কি হলো? আর এই গুহার গভীরে আরও কি ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে? যক্ষটাকে বরফের মূর্তিতে পরিণত করার পর আমি আর লামাজি এক মুহূর্তের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিন্তু আমরা জানতাম বিপদ এখনও পুরোপুরি কাটেনি। গুহার বাইরে আমাদের গ্রামের যুবকরা তখনও সেই 3টে চোখবিহীন মূর্তির সাথে লড়াই করছিল। আমরা দুজনেই দৌড়ে গুহার বাইরের দিকের সেই যুদ্ধক্ষেত্রের দিকে গেলাম। আমরা গিয়ে যা দেখলাম তাতে আমাদের বুকের ভেতরটা কেঁপে উঠল। আমাদের গ্রামের 2জন যুবক রক্তাক্ত অবস্থায় বরফের উপর পড়ে আছে, আর বাকিরা ক্লান্ত অবসন্ন হয়ে সেই 3টে ভয়ঙ্কর মূর্তির সাথে তাদের শেষ লড়াইটা লড়ছে। মূর্তিগুলো ছিল যেন নিরতমী, তাদের শরীরে কোনো আঘাতেরই চিহ্ন ছিল না। আমি বুঝলাম এদেরকে সাধারণ অস্ত্র দিয়ে হারানো সম্ভব নয়। লামাজি তার ঝোলা থেকে কয়েকটা মন্ত্রপুত কাগজ বের করে সেগুলোতে আগুন ধরিয়ে মূর্তিগুলোর দিকে ছুঁড়ে মারলেন। কাগজের আগুন তাদের গায়ে লাগা মাত্রই তারা যন্ত্রণায় চিৎকার করে উঠল। আমিও সেই সুযোগে আমার হাতের সেই কাটা আঙুলটা তাদের দিকে তাক করে আবার সেই বন্ধন মন্ত্রটা উচ্চারণ করতে শুরু করলাম। আমার মন্ত্রের প্রভাবে আর লামাজির তন্ত্রের শক্তিতে সেই 3টে মূর্তিও ধীরে ধীরে তাদের প্রভুর মতোই বরফের মূর্তিতে পরিণত হতে শুরু করল। অবশেষে তারাও 3টে ভয়ঙ্কর বরফের মূর্তিতে পরিণত হয়ে চিরদিনের জন্য স্থির হয়ে গেল। বিপদ কেটে গিয়েছিল। আমরা আমাদের আহত সঙ্গীদের ধরে কোনো মতে সেই অভিশপ্ত গুহা থেকে বেরিয়ে এলাম। আমরা যখন গ্রামে ফিরে এলাম তখন গ্রামের সবাই আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা যখন তাদের আমাদের বিজয়ের খবরটা দিলাম তখন পুরো গ্রামটা আনন্দে উৎসবে মেতে উঠল। আমরা সেই হতভাগ্য ট্রেকারের মৃতদেহটাকে এবং তার সেই কাটা আঙুলটাকে খুব সম্মানের সাথে বৌদ্ধ রীতি মেনে সৎকার করলাম। আমি ভেবেছিলাম আমার জীবনের সেই ভয়ঙ্কর অধ্যায়ের বুঝি এখানেই শেষ হলো, কিন্তু আমি আবার ভুল ছিলাম। ঘটনাটা ঘটল এর ঠিক বছরখানেক পর। আমার ধাবাটা তখন আবার আগের মতোই রমরম করে চলছে। ইয়েতিজ কিচেনের নাম তখন সারা সিকিমে ছড়িয়ে পড়েছে। একদিন আমার ধাবায় একজন বিদেশি ট্যুরিস্ট এলেন। তিনি ছিলেন একজন বৃদ্ধ আমেরিকান।
তার চোখে মুখে ছিল জ্ঞানের ছাপ। তিনি আমার কাছে এসে খুব শান্ত গলায় বললেন, আমি কি মিস্টার বিনয় থাপার সাথে কথা বলতে পারি? আমি বললাম, আমি বিনয় থাপা। তিনি আমার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি হাসলেন। বললেন, আমি জানি। তিনি আমার সামনে টেবিলের উপর একটা পুরনো চামড়ায় বাঁধানো ডায়েরি রাখলেন। আমি ডায়েরিটার দিকে তাকিয়ে চমকে উঠলাম। ডায়েরির মহাটের উপর একটা পরিচিত চিহ্ন আঁকা, সেই কাটা আঙুলের আংটিতে খোদাই করা মন্ত্রের চিহ্ন। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তিনি বললেন, এই ডায়েরিটা আমার এক পুরনো বন্ধুর। সে ছিল একজন নৃতত্ত্ববিদ আর একজন গুপ্ত সাধক। সে বহু বছর ধরে হিমালয়ের বুকে লুকিয়ে থাকা এক প্রাচীন রহস্যের সন্ধান করছিল, ইয়াক্ষা দানির রহস্য। আমার হৃৎপিণ্ডটা প্রায় থেমে যাওয়ার জোগাড়। তিনি বলে চললেন, ওই যক্ষটা আসলে কোনো অশুভ সত্তা ছিল না। সে ছিল এক প্রাচীন পাহাড়ি দেবতারই এক রুদ্র রূপ, যে তার উপত্যকাকে বাইরের লোভী মানুষদের হাত থেকে রক্ষা করত। কিন্তু তিনি বললেন, বহু বছর আগে একদল তান্ত্রিক কালো জাদুর মাধ্যমে সেই দেবতাকে একটা ভয়ঙ্কর নরখাদক যক্ষে পরিণত করে দেয় আর তাকে ওই গুহার মধ্যে বন্দি করে ফেলে। আমার বন্ধু তার গলাটা ধরে এলো। সেই দেবতাকে মুক্তি দেওয়ার জন্যই ওই গুহায় গিয়েছিল। সে তার নিজের আঙুলটা কেটে তার রক্ত দিয়ে সেই বন্ধন মন্ত্রটাকে সক্রিয় করে ওই যক্ষটাকে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দিতে চেয়েছিল, কিন্তু সে সফল হয়নি। তার আগেই যক্ষের অনুচররা তাকে মেরে ফেলে। কিন্তু তার আত্মা, তিনি আমার চোখের দিকে তাকালেন, তোমার মধ্যেই হয়তো তার সেই অসমাপ্ত কাজটা সম্পন্ন করার জন্য অপেক্ষা করছিল। আমার মাথা ঘুরছিল। তাহলে যাকে আমি বিনাশ করেছি সে আসলে... হ্যাঁ, বৃদ্ধটি যেন আমার মনের কথাটাই বুঝতে পারল। তুমি তাকে বিনাশ করনি বিনয়, তুমি তাকে মুক্তি দিয়েছ। তুমি সেই প্রাচীন দেবতাকে তার অভিশাপ থেকে মুক্তি দিয়েছ। কিন্তু তিনি বললেন, গল্পটা এখনো শেষ হয়নি। মানে? ওই তান্ত্রিকরা, তিনি বললেন, যারা সেই দেবতাকে যক্ষে পরিণত করেছিল, তাদের বংশধরেরা আজও বেঁচে আছে। আর তারা জানতে পেরে গেছে যে যক্ষটা আবার তার আগের দৈবী রূপে ফিরে এসেছে। তারা আবার ফিরে আসবে সেই দেবতাকে আবার বন্দী করার জন্য, তাকে আবার তাদের অশুভ কাজে লাগানোর জন্য। আর এবার তিনি আমার দিকে তাকিয়ে বললেন, সেই দেবতাকে রক্ষা করার দায়িত্ব তোমার। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। আমার সামনে এখন এক নতুন, আরও ভয়ঙ্কর, আরও প্রাচীন লড়াইয়ের পূর্বাভাস। আমি জানি না আমি এই অমান দায়িত্ব পালন করতে পারবো কিনা। আমি শুধু জানি আমার এই পাহাড়ি ধাবার রান্না হয়তো কোনো একদিন কোনো এক দৈবী শক্তির ভোগে লাগতে চলেছে। সেই আমেরিকান বৃদ্ধ মিস্টার হ্যারিসনের কাছ থেকে ভয়ঙ্কর সত্যিটা জানার পর আমার জীবনটা যেন আবার এক নতুন মোড় নিল। আমি আর শুধু একজন সাধারণ ধাবার মালিক ছিলাম না, আমি হয়ে উঠেছিলাম এক প্রাচীন পাহাড়ি দেবতার রক্ষাকর্তা। মিস্টার হ্যারিসন আমাকে সেই ডায়েরিটা দিয়ে অনেক গোপন তথ্য জানিয়ে চলে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, প্রস্তুত থেকো বিনয়, ওরা খুব তাড়াতাড়ি আসবে। আমি তার কথা মতোই প্রস্তুতি নিতে শুরু করলাম। আমি আর শেরিং আঙ্কেল এবং আমাদের গ্রামের লামাজি তিনজন মিলে সেই ইয়াক্ষাদানি গুহাগাকে একটা দুর্ভেদ্য দুর্গে পরিণত করার কাজে লেগে পড়লাম। আমরা গুহার মুখে নানা রকম পাহাড়ি ফাঁদ পাতলাম। লামাজি গুহার চারপাশে শক্তিশালী মন্ত্রপুত রক্ষা কবচ স্থাপন করলেন। আর আমি আমার সেই কাটা আঙুলের আংটিটা থেকে পাওয়া সেই প্রাচীন মন্ত্রগুলো দিন রাত ধরে অভ্যাস করতে লাগলাম। অবশেষে সেই দিনটা এলো। এক পূর্ণিমার রাতে আমরা খবর পেলাম একদল অপরিচিত লোক আমাদের গ্রামের দিকে এগিয়ে আসছে। আমরা বুঝলাম তারা এসে গেছে। আমরা সবাই আমাদের অস্ত্রশস্ত্র নিয়ে সেই গুহার মুখে তাদের জন্য অপেক্ষা করতে লাগলাম। রাত ঠিক 12টায় তারা এসে পৌঁছল। তারা ছিল প্রায় 15-20 জনের একটা দল। তাদের পরনে ছিল কালো পোশাক আর তাদের হাতে ছিল আধুনিক বন্দুকের পাশাপাশি পুরনো দিনের তন্ত্রের অস্ত্রশস্ত্র। তাদের নেতা, যে ছিল এক ভয়ঙ্কর চেহারার তান্ত্রিক, সে আমাদের দিকে তাকিয়ে অট্টহাসি করে উঠল। সে বলল, তোরা ভেবেছিস তোরা আমাদের আটকাতে পারবি? ওই দেবতা আজ আবার আমাদের বন্দী হবে। এই বলে
সে তার মন্ত্র পড়া শুরু করল। সাথে সাথেই পুরো উপত্যকাটা প্রবলভাবে কাঁপতে শুরু করল। আকাশটা কালো মেঘে ঢেকে গেল। আমি বুঝলাম আমারও সময় এসে গেছে। আমি গুহার ভেতরে সেই বরফের মূর্তির সামনে গিয়ে দাঁড়ালাম। আমি আমার সমস্ত ভক্তি দিয়ে সেই প্রাচীন দেবতাকে আবাহন করতে শুরু করলাম। হে পাহাড়ের দেবতা, হে রক্ষাকর্তা, জাগো, তোমার উপত্যকা আজ বিপন্ন, তোমার ভক্তরা আজ বিপন্ন, জাগো। আমার প্রার্থনার সাথে সাথেই সেই বরফের মূর্তির ভেতর থেকে একটা তীব্র সোনারি আলো বিচ্ছুরিত হতে শুরু করল। বরফটা গলতে শুরু করল, আর ভেতর থেকে বেরিয়ে এলো এক অপূর্ব জ্যোতির্ময় দেবতার মূর্তি। তার মুখে ছিল এক পরম শান্তি, কিন্তু তার চোখে ছিল এক রুদ্র তেজ। তিনি গুহার বাইরে বেরিয়ে এলেন। তিনি সেই তান্ত্রিকদের দিকে তাকিয়ে মেঘের গর্জনের মতো গলায় শুধু একটা শব্দ উচ্চারণ করলেন, দৃষ্টতা। আর সাথে সাথেই আকাশ থেকে একটা বিশাল বজ্রপাত নেমে এসে সেই তান্ত্রিকদের দলের উপর পড়ল। তারা এক মুহূর্তের মধ্যে যন্ত্রণায় চিৎকার করতে করতে পুড়ে ছাই হয়ে গেল। অশুভ শক্তির বিনাশ হল। পাহাড়ের দেবতা তার উপত্যকাকে রক্ষা করলেন। তিনি আমার দিকে তাকিয়ে একটা মৃদু আশীর্বাদের হাসি হাসলেন। তারপর তিনি ধীরে ধীরে আবার সেই গুহার ভেতরে গিয়ে তার বরফের সিংহাসনে বসে গভীর ধ্যানে মগ্ন হয়ে গেলেন। সেই ঘটনার পর সিকিমের ওই অঞ্চলে আর কোনো দিনও কোনো অশুভ শক্তির উপদ্রব হয়নি। ইয়াকশাদানি গুহাটা এখন একটা পবিত্র তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। আর আমি, বিনয় থাপা, এখনও আমার সেই ছোট ধাবাটা চালাই। আমার ইয়েতিস কিচেনে এখনও ট্যুরিস্ট, আর্মি জওয়ান আর ট্রাক ড্রাইভাররা ভিড় করে। তারা আমার হাতের রান্না করা গরম গরম থুকপা আর মোমো খায়। তারা জানে না এই সাধারণ দেখতে কুকটা একসময় দেবতাদের জন্যেও রান্না করেছে। তারা জানে না এই ধাবার উনুনের আগুনটা শুধু রান্নার জন্যেই জ্বলে না, এটা জ্বলে এক প্রাচীন বিশ্বাস, এক পবিত্র দায়িত্ব আর এক অমর কিংবদন্তির সাক্ষী হয়ে।